অনেক জায়গা আছে যেটা আমাদের কন্টিনিউ পড়ার সময় খালি চলে গেছে, আর সেটা আমরা না পড়েই এগিয়ে চলে গেছি। এরকম অনেকগুলো জায়গা থাকে, যখন আমরা কোশ্চেন পেপার সলভ করি সেই জায়গাগুলো আস্তে আস্তে ভরাট পাওয়া স্টার্ট হয়, আর সেই মিসিং এরিয়া গুলো আমরা ফিল আপ করতে পারি। আমি অলরেডি পড়ছিলাম এখানে, এটা পড়তে গিয়ে আমি দেখলাম কি অনেকগুলো জায়গা আছে যেটা আনটাচড অবস্থাতে বেরিয়ে গেছে, আর খুবই হালকা ভাবে দুটো তিনটে লাইন বলেই আমি ওখান থেকে বেরিয়ে চলে গেছি। তো টোটাল 10টা মডেল কোশ্চেন পেপার আছে। তো 10টা মডেল কোশ্চেন পেপার আমরা 10 দিন টাইম নেবো সলভ করার জন্য। প্রতিদিন চেষ্টা করবো একটা করে মডেল কোশ্চেন পেপার সলভ করা। আজকে মে মাসের 31 তারিখ, পরীক্ষার ডেট আসেনি, তার মানে হচ্ছে মিনিমাম 20 ডেজ তোমাদের পরীক্ষা স্টার্ট হতে সময় তো আছেই। আমি সেটাকে 1 মাসই ধরছি, সে জুলাই কিংবা জুলাই 15 পর্যন্ত হয়তো যাবে। তার মাঝখানে আমরা একটা ইন্টারনালও নেবো, সেই ইন্টারনালটাও এই মডেল কোশ্চেন পেপার গুলো কমপ্লিট হবার পরে নেবো। যেহেতু অনলাইন পরীক্ষাটা, ইন্টারনালি বলো আর এক্সটার্নালি বলো, মডেল কোশ্চেন পেপারটা আমরা যদি সলভ করি তাহলে ফার্মাসি আর হসপিটাল ফার্মাসি রেসপেক্টে একটা আইডিয়া একটু বেটার ভাবে হবে। সেই আইডিয়াটা যখন তোমরা প্র্যাকটিসিং ফার্মাসিস্ট হবে তখন কোনো কোনো জায়গাতে কাজে লাগবে। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। কোশ্চেন নাম্বার 1 বলছে সলভ এনি 8 কোশ্চেন। 8টা কোশ্চেন, টোটাল 3 আওয়ার্স এর কোশ্চেন পেপারটা, কিন্তু এখানে অনেকগুলো চয়েসেস দেওয়া আছে। তো আলটিমেটলি আমরা সব চয়েসেস কে যদি করি, তো যদি আমরা লিখতে বসি তো এটা নট লেস দেন 5 আওয়ার্স এর কোশ্চেন পেপার। আচ্ছা, যেগুলো আমরা জানি সেগুলো আমরা খুব স্পিডেই করব। তোমরা আনমিউট হবে, আনমিউট হয়ে বলবে কি হ্যাঁ স্যার এটা জানি, এখান থেকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি কাউকেই কোশ্চেন জিজ্ঞেস করব না, যেরকম সামনেই প্রথমটাই হচ্ছে হোয়াট ইজ এডিআর অর ডিফাইন এডিআর, আমি একদমই জিজ্ঞেস করব না কাউকে কোশ্চেন, তাই আনমিউট হওয়ার জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে, তো হোয়াট ইজ এডিআর, ঠিক আছে, মানে এটা আমরা কিছুদিন আগেই পড়লাম। এডিআর মানে হচ্ছে একটা আনইনটেন্ডেড ড্রাগ এফেক্ট যদি শরীরের ভিতরে দেখা যায় সেটাকে আমরা এডিআর বলি। তো এর ডেফিনেশন একটা আছে, এনি রেসপন্স টু আ ড্রাগ which is noxious or unintended and which occurs at doses used in man for prophylaxis এর জন্য ইউজ হতে পারে, ডায়াগনোসিস এর জন্য ইউজ হতে পারে, আর ট্রিটমেন্টের জন্য ইউজ হতে পারে। তো এটা এডিআর এর ডেফিনেশন। ঠিক আছে, খুব কম্প্রাইজড, খুবই ছোট্ট, খুবই বিউটিফুল ভাবে লেখা। দ্যাট মিনস যদি কোনোদিন কোশ্চেন আসে ডিফাইন এডিআর, একদমই ওই হাফ পেজ আনসার ভুলভাল কথাবার্তা লিখে সেই আনসারটা কোনো এক্সামিনারই চায় না। এইরকমই ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্প আনসার দরকার। নাম্বার 2 হচ্ছে ডিফাইন করার জন্য বলছে পেশেন্ট কমপ্লায়েন্স। পেশেন্ট কমপ্লায়েন্স মানে হচ্ছে যদি আমি সিঙ্গেল ওয়ার্ডে যদি আমাকে বলতে হয় ফেথফুল অ্যাডারেন্স। আচ্ছা, এই ওয়ার্ডটার মানে কি? অ্যাডারেন্স এর মানে হচ্ছে প্রমিস আর বিলিফ, মানে বিশ্বাস করা, নিষ্ঠা, সমর্থন। ফেথফুল সমর্থন তোর প্রেসক্রাইবার্স এর ইনস্ট্রাকশনের ওপরে আর পেশেন্টকে বোঝানো, এটা হচ্ছে পেশেন্ট কমপ্লায়েন্স। হসপিটাল ফার্মাসি, হসপিটাল ফার্মাসি it is service department of hospital which receives drug and supplies, stores, dispense them to inpatient and outpatient under supervision of legal qualified registered pharmacist. ঠিক আছে, 2 থেকে 3 লাইনের মধ্যে আনসারটা, তার বেশি নয়। আচ্ছা, তারপরে বি হচ্ছে কিছু নর্মাল ভ্যালুজ লিখতে বলেছে। ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন যদি কিডনি ড্যামেজ হয় তাহলে ক্রিয়েটিনিন ভ্যালুটা বেড়ে যায়। তার নর্মাল ভ্যালু হচ্ছে 20 to 26 mg per kg per day।
ঠিক ওই রকমই ব্লাড কোলেস্ট্রল যখন আমাদের শরীরের ভেতরে এইচএমজি কোএ রিডাকটেজ বলে একটা এনজাইম আছে, সে যদি ঠিকঠাক ভাবে কাজ না করতে পারে, তাহলে তোমার শরীরের ভিতরে, আর তুমি এক্সারসাইজ যদি না করো, আর তোমার যদি সিডেন্টারি লাইফস্টাইল থাকে, কোনো মানে খাবার দাবার প্রচন্ড রিচ লিপিড ভর্তি খাবার দাবার থাকে, তাহলে তোমার কোলেস্ট্রল বাড়বে। আর কোলেস্ট্রল বাড়া আমরা বলবো 1/240 ওপরে যখন ওটা চলে যাবে। ঠিক ওরকম স্পার্ম কাউন্ট, ওটা মিলিয়নস পার এমএল হিসাবে ক্যালকুলেট করা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 এর সি। সি হচ্ছে কিছু ল্যাটিন ওয়ার্ড তোমরা ফার্মাসিউটিক্সে পড়েছো। ফার্মাসিউটিক্সের চ্যাপ্টার নাম্বার 2 or 3 এরকম কিছু একটা চ্যাপ্টারের মধ্যে ছিল, পুরো ল্যাটিন ওয়ার্ড বিভিন্ন ধরনের। তো সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। 3টে কোশ্চেন সেখান থেকে জিজ্ঞেস করেছে, 1 মার্কস ইচ বলেছে। ইউটেন্ডাস মানে হচ্ছে টু বি ইউজ, গুটে মানে হচ্ছে ড্রপ, ওমনি ওমনি মানে হচ্ছে এভরি মর্নিং। এটাকে ল্যাটিনে আগে লিখতো, ঠিক আছে, এখন আর এইসব চলে না। আচ্ছা, এখানে 1 মার্কস ইচে আরো দুটো কোশ্চেন জিজ্ঞেস করেছে। হোয়াট ইজ ইসিজি? ইসিজি কেন ইউজ করা হয়? ইসিজি ইউজ করা হয় টু চেক ফাংশনিং অফ হার্ট। এর থেকে ভালো আনসার হতে পারে না। তারপরেরটা হচ্ছে অ্যানিউরিজম নিডল। অ্যানিউরিজম মানে হচ্ছে ব্লাড ভেসেলসটা যখন বেলুনের মতন ফুলে যায়, সেই ফোলা বেলুনটাকে সেলাই করার জন্য যেই ধরনের নিডল ইউজ করা হয়, সেই নিডলটাকে বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা ফুটবলের ব্লাডারের মতন। এইটা হচ্ছে অ্যানিউরিজম নিডল। চামচের মতন অনেকটা, লাস্টের দিকটা দেখো একটা ছোট হোল আছে, সেই হোলের ভেতর দিয়ে ওরা সুচার্স গুলোকে কিংবা লিগেচার্স গুলোকে ওর ভেতরে ঢোকায়, পাতি বাংলায় সুতো বলে। সেই সুতোটাকে ওখানে ঢোকায়, তারপরে সেই সুতোটা যেরকম ভাবে সেলাই করার কথা সেরকম ভাবে ওই সুতোটাকে টেনে নিয়ে যায়, নিয়ে টেনে ওটাকে গিট ফিট বাঁধে। আচ্ছা, নেক্সট হচ্ছে রাইলস টিউবের ইউজ কি? রাইলস টিউবের ইউজ হচ্ছে যে খেতে পারে না তাকে খাওয়াতে হবে, যার পেটের ভিতরে পয়জন ভরে আছে সেই পয়জনটাকে বার করতে হবে, কিংবা গ্যাস্ট্রিক জুসের অ্যানালিসিস যদি করতে হয়, তাহলে গ্যাস্ট্রিক জুসের অ্যানালিসিস এর জন্য রাইলস টিউব। ঠিক আছে, এখানে একবার দেখে নেবো রাইলস টিউবটাকে কিভাবে ইউজ করছে। মুখের ভেতর দিয়ে কিংবা নাকের ভেতর দিয়ে ওটা ঢোকাচ্ছে, পাইপটা একদম লাস্টে পেটের কাছে চলে আসছে। আর এই বাচ্চাটার ছবিটা দেখো, হাসছে ঠিকই মুখে, কিন্তু হাসি ফাঁসি থাকে না রাইলস টিউব যখন ঢোকায়। আর এখানে একটা বড় সিরিঞ্জের মতন ঢুকিয়ে রেখেছে, সেইখানে খাবার উপরে ভরে দিচ্ছে, পেস্ট করা লিকুইড ফর্মে খাবার, এই খাবারটা উপরে ভরে দিচ্ছে আর আস্তে করে উপরে নিডলটা প্রেস করছে। ইনফ্যাক্ট জলও এরকম ভাবেই ভরে। আর খাবারটা ভেতরে নেজো গ্যাস্ট্রিক টিউবও বলা হয়, সেখান থেকে পেটের ভিতরে চলে যাচ্ছে। এটা হচ্ছে রাইলস টিউব। আচ্ছা, তারপর হচ্ছে ফার্স্ট পাস এফেক্ট। ফার্স্ট পাস এফেক্ট মানে হচ্ছে কি, আমরা যে কোনো খাবার খাই না কেন, যাই ওষুধ খাই না কেন, সেটা আমাদের পেটের ভেতরে যাওয়ার পরে একটা ব্লাড ভেসেল সে পুরো নিউট্রিশনই বল আর ড্রাগই বল সবগুলোকে কালেক্ট করে লিভারের কাছে নিয়ে যায়। লিভার ওটাকে মেটাবলাইজ করে, আর কিছু কিছু বেঁচে যায়, সেগুলোই আমাদের ব্লাডের সিস্টেমিক সার্কুলেশনে এসে এফেক্ট গুলো শো করে। ঠিক আছে, ফার্স্ট পাস মেটাবলিজম যদি করতে হয়, এইটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজমের ডায়াগ্রামটা। এখানে দেখাচ্ছে একটা ড্রাগ আছে, দেখা একটা ক্যাপসুল সাদা আর লাল রঙের, সেই ড্রাগটা খেলো পেশেন্ট, তার পেটে গেল, পেট থেকে ওর স্মল ইন্টেস্টাইনে গেল। স্মল ইন্টেস্টাইনটা যেহেতু অনেক লম্বা, সেই স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পরে বিভিন্ন জায়গাতে স্মল ইন্টেস্টাইন থেকে ব্লাড ভেসেলস গুলো আছে, সেই ব্লাড ভেসেলস গুলো আলটিমেটলি ব্লাড কালেক্ট করে হার্টের মধ্যে যায় না, সেই ব্লাড ভেসেলস গুলো ব্লাড কালেক্ট করে লিভারের মধ্যে যায়। লিভারের মধ্যে অনেক ধরনের এনজাইম আছে, সেই এনজাইম গুলো ব্রেকডাউন করার চেষ্টা করে, ব্রেকডাউন করার আর মেটাবলাইজ করার চেষ্টা করে, আর ডিটক্সিফাই করার চেষ্টা করে, করার পরে যা বাঁচে সেইটা আলটিমেটলি জেনারেল সিস্টেমিক সার্কুলেশনের ভেতরে চলে যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। আচ্ছা, তারপরে হচ্ছে ডিফাইন
হ্যালুসিনোজেন ভাই আমরা ফার্মাকোলজিতে পড়েছি। হ্যালুসিনোজেন্স এজেন্টস হচ্ছে এরকম যেটা সিএনএস এর বেসিক্যালি ওরালি খাওয়া হয়, ওরালি খাওয়ার পরে সিএনএস কে আইদার ওটা এক্সাইট করে দেবে আর ডিপ্রেস করে দেবে, আলটিমেট ব্যাপার হচ্ছে কি সিএনএস কে কনফিউজ করে দেবে। এরকম এরকম জিনিস দেখাবে যেটা সত্যি নেই, রিয়ালিটিতেই নেই, কিন্তু মানুষ ভাবছে কি এরকম হচ্ছে, আর আলটিমেটলি ও আশেপাশে চোখের সামনে ওই রকমই মানে ঘটনা দেখতে পায়, কিন্তু রিয়ালিটিতে নেই। ঠিক আছে, হ্যালুসিনোজেন্স আর এজেন্ট দ্যাট অ্যাক্টস অন সিএনএস টু প্রডিউস স্টেট অফ পারসেপশন অফ ম্যাটার objects with no reality or feeling with no external cause। ঠিক আছে, কেউ যদি ভূত ভাবে তো সে ভূতই দেখতে পাবে আলটিমেটলি আশেপাশে সব জায়গাতে। ঠিক আছে, তার আরেকটা অর দিয়ে দেখ, আরেকটা লিখেছে অর দিয়ে, hallucinogens are group of naturally occurring and synthetic products capable of producing distortion of reality resulting in confusion, delirium মানে হচ্ছে confused thinking, amnesia and loss of sense of direction। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড কোশ্চেন হচ্ছে রাইট এফেক্টস অফ এলএসডি। ভাই এলএসডি খুব চলেছে, খুব নাম জানি আমরা, টিভিতেও খুব শুনেছি, ইনফ্যাক্ট একটা সিনেমাও বেরিয়েছিল এলএসডি নামে। আচ্ছা, এলএসডির ফুল ফর্ম হচ্ছে লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইল আমাইড। এই লাইসার্জিক অ্যাসিড ডাইইথাইল আমাইড হ্যালুসিনোজেন এফেক্টটা তৈরি করে। তার মানে হচ্ছে লোক যখন খাচ্ছে সে ইউফোরিয়া ফিল করে, মানে ইউফোরিক স্টেজে থাকে, সে মনে করে কি ও সে আকাশে উড়ছে, তার মানে ফিল গুড ফ্যাক্টরটা এতটাই বেড়ে যায় যে মানে মানে মনের দিক থেকে হয়তো খুব বেশি এনজয় করে। আর তার কিছু সাইড এফেক্টস আছে, যেরকম হচ্ছে ইনক্রিজড ব্লাড প্রেশার, ডিজিনেস, লস অফ অ্যাপাটাইট, ড্রাই মাউথ, সোয়েটিং, ট্রেমার্স, আর হচ্ছে ইমোশনাল এন্ড সেন্স কি, বাট দ্য ড্রাগস মেজর এফেক্টস আর ইমোশনাল এন্ড সেন্সারি। ঠিক আছে, তো সে ইউজারের ইমোশনস কে শিফট করে, ইউফোরিয়া তৈরি করে, এই ধরনের কয়েকটা এলএসডি কাজ করে। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেন হচ্ছে 2 মার্কসের কোশ্চেন এগুলো চলছে। রাইট দ্য রিকোয়ারমেন্ট নাম্বার অফ ফার্মাসিস্ট ইন আ হসপিটাল ফার্মাসি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবসময় জিজ্ঞেস করে। আচ্ছা, হসপিটাল ফার্মাসিতে অবশ্যই ফার্মাসিস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে বেড ওয়াইজ। যদি 50 হসপিটাল বেডেড হসপিটাল হয় তাহলে 3টে ফার্মাসিস্ট লাগে, 100 বেডেড হলে 5টা লাগবে, 200 বেডেড হলে 8টা লাগবে, 300 বেডেড হলে 10টা লাগবে, 500 বেডেড হলে 15টা লাগবে। এইরকম ভাবে ফার্মাসিস্টের রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, এখানে বলছে হোয়াট আর এলিট হসপিটালস। এলিট হসপিটাল মানে হচ্ছে কি 5 স্টার হোটেল। 5 স্টার হোটেল যদি হসপিটাল তৈরি করে দেওয়া হয়, যেখানে টিভি থাকবে, ফ্রিজ থাকবে, টেলিফোন থাকবে, 5 স্টার ফেসিলিটি থাকবে, বিছানাপত্র, টয়লেট, রুম সার্ভিস, খুব বেশি ভালো মাত্রায় কেয়ার, এইসব জায়গাগুলোকে এলিট হসপিটালস বলে। আচ্ছা, গেট দ্য অবজেক্টিভস অফ ইনভেন্টরি কন্ট্রোল। ইনভেন্টরি কন্ট্রোল কেন করা দরকার? আর হ্যাঁ, ইনভেন্টরি কন্ট্রোল কেন করা দরকার? ইনভেন্টরি কন্ট্রোলের পিছনে কয়েকটা রিজনস আছে, যেমনি হচ্ছে মিনিমাইজেশন অফ ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, মানে ভাই বেশি টাকা খরচা করবো না, যতটা দরকার অতটারই স্টক আনাবো। ডিটারমিনেশন অফ রাইট লেভেল অফ কাস্টমার সার্ভিস, কাস্টমারকে রাইট লেভেল অফ সার্ভিস দেওয়ার জন্য ব্যালেন্স অফ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড রেশিও মেনটেন করতে হবে। মিনিমাইজেশন অফ প্রকিউরমেন্ট কস্ট অ্যান্ড ক্যারিং কস্ট, ভাই একটা অর্ডার দিলে দিল্লি থেকে স্টক আসতে যা খরচা, তাহলে আমাকে বেশি অর্ডার আনিয়ে নিতে হবে, তাহলে সেই খরচাটা একটু কমে যাবে। মেনটেনেন্স অফ অ্যান আপ টু ডেট ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম, আর ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেমটাকে আপ টু ডেট মেনটেন রাখার জন্য ইনভেন্টরি কন্ট্রোলটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আবার 1 মার্কস কোশ্চেন আছে, হোয়াট অ্যাডভাইস মাস্ট বি গিভেন টু দ্য পেশেন্ট ইউজিং, খাবার দাবার মানে ড্রাগ ফুড ইন্টারঅ্যাকশন থেকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। টেট্রাসাইক্লিন, ভাই তুমি পেশেন্টকে কি অ্যাডভাইস দেবে? পেশেন্টকে অ্যাডভাইস দেবে কি কোন রকম অ্যান্টাসিড কিংবা মিল্ক যেন না খায় টেট্রাসাইক্লিন ক্যাপসুলের সাথে। তার কারণ হচ্ছে জালের মতন টেট্রাসাইক্লিনে সেটা গিয়ে ফেঁসে যাবে, ক্যালসিয়াম গুলো
ক্যালসিয়াম ফেসে যাওয়া মানেই হচ্ছে সেই টেট্রাসাইক্লিনের জালটা যেটা মাইক্রো অর্গানিজমকে মারার জন্য ইউজ হওয়ার কথা সে নষ্ট। আচ্ছা, বিসাকোডিল যেটা পেট পরিষ্কার করার জন্য যে ট্যাবলেট গুলো দেওয়া হয় কিংবা কিছু কিছু ক্রেমাফিনেও দেওয়া থাকে, বিসাকোডিলকে বলা হয় কি মিল্ক অ্যান্ড অ্যান্টাসিডের সাথে খেতে না করে। তার কারণ হচ্ছে এই ট্যাবলেট গুলো না একটা কোটিং তৈরি হয়ে যায় যদি মিল্কের সাথে খায় ক্যালসিয়ামের, আর খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায় যদি কেউ দুধের সাথে খায়, আর আলটিমেটলি ওই কনস্টিপেশন থেকে রিলিফ পায় না। নাম্বার 3 হচ্ছে ফেনিটয়েন। ফেনিটয়েন খুব পড়ছিস তোরা, ফার্মাকোলজিতে বারবার পড়ে যাচ্ছিস, বারবার এই ফেনিটয়েনের গল্পটা আসছে। ফেনিটয়েন বেসিক্যালি হচ্ছে অ্যান্টি সিজার ড্রাগ। টনিক এই ধরনের যত ধরনের পিটমল, সিজার, তারপরে এই ধরনের যত এপিলেপসি আছে সেখানে ফেনিটয়েন ইউজ করা হয়। প্রবলেমটা হচ্ছে ফেনিটয়েন দিলে পেশেন্টের ভিটামিন ডি সিনথেসিসটা খুব কমে যায়। এবার ভিটামিন ডি সিনথেসিস কমে যাওয়া তো কোনোদিনই চাইবে না, এই কারণে বলা হয় কি ফেনিটয়েন খাও আর রোদে বসো, সানলাইট এক্সপোজারে যাও, সানলাইট এক্সপোজার হলে তোমাদের মানে পেশেন্টের শরীর ভালো থাকবে। আচ্ছা, হোয়াট ইজ BAL? মেনশন ইটস ইউজ। এটা আমরা দেখেছি ব্রিটিশ অ্যান্টি লুইসিড, মানে হচ্ছে এক ধরনের চিলেটিং এজেন্ট, পয়জনিং এ ইউজ করা হয়, হেভি মেটাল পয়জনিং এ। ওটা SH এ থাকে আর জালের মধ্যে ফেঁসে যায়, হেভি মেটালস গুলো আর নষ্ট হয়। ঠিক আছে, এখানে আবার ডিস্টিংগুইশ করতে বলেছে স্মল ভলিউম প্যারেন্টাল এন্ড লার্জ ভলিউম প্যারেন্টাল। মানে স্মল ভলিউম মানে হচ্ছে SVP এন্ড LVP, এটাকে এ করতে বলেছে, তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে। ঠিক আছে, স্মল ভলিউম মানে ইনজেক্টেবল, ভাই একটা সিরিঞ্জের ভিতরে আসবে, ইনজেকশন দিয়ে দেওয়া হবে। লার্জ ভলিউম মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, খুব বেশি 400 ml তো আর ইন্ট্রামাস্কুলার দেওয়া হয় না, সেটাকে ইন্ট্রাভেনাসই দিতে হয়। ক্যাপাসিটি 100 নিচে, 100 না আসলে 30 এর নিচে হয়, 1 থেকে নিয়ে 30 ml। আর ক্যাপাসিটি এটা হচ্ছে আফটার 30 to 500 ml পর্যন্ত যায়। স্মল ভলিউম হচ্ছে মেডিকেশন একটা কন্ট্রোলড ইনফিউশন রেট, আর এটা হচ্ছে সাপ্লাই অফ নিউট্রিয়েন্টস। লার্জ ভলিউম হচ্ছে সাপ্লাই অফ নিউট্রিয়েন্টস, ভাইটামিনস, গ্লুকোজ এরকম ভাবে দেওয়া হয়। 500 ml অ্যান্টিবায়োটিক আমরা দিই না কোনো পেশেন্টকে, তো আলটিমেটলি সেটা স্যালাইন কিংবা কাউরির যদি রিঙ্গার সলিউশন দরকার কিংবা ডেক্সট্রোজ দরকার, যেগুলো আমরা বানিয়েছিলাম ল্যাবে লার্জ ভলিউম প্যারেন্টালস, সেইগুলোকে দেওয়া। আচ্ছা, স্মল ভলিউম প্যারেন্টালস এর জন্য ছোট ছোট সিরিঞ্জ দরকার আর নিডল দরকার, লার্জ ভলিউমের জন্য আইভি সেট দরকার। আচ্ছা, ভেহিকল কি হতে পারে স্মল ভলিউমের জন্য? ভেহিকল হতে পারে অয়েলস, হতে পারে ওয়াটার সলিবলস, হতে পারে এগুলো ভেহিকলস হতে পারে। জেনারেলি লার্জ ভলিউমে ওয়াটার হচ্ছে তোমার, ওয়াটার ফর ইনজেকশনই হচ্ছে তোমার ভেহিকল। আচ্ছা, কন্টেনার ছোটগুলোতে বেশিরভাগ সময় অ্যাম্পিউল গ্লাসের হয়, গ্লাস ছাড়া কিছু হয় না। ইউজ করছি। আচ্ছা, এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 2। অ্যাটেম্প্ট এনি 4 অফ দ্য ফলোইং। ডিফাইন ক্লিনিক্যাল ফার্মাসি, আর একটা চার্ট বানাতে বলেছে। হোয়াট ইজ ক্লিনিক্যাল ফার্মাসি? মাঝখানে হচ্ছে রোল অফ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট। ভাই কি রোল ক্লিনিক্যাল ফার্মাসিস্টের? আমরা যদি এটাকে বলতে কোনো অ্যারো নেই, 12 হচ্ছে পেশেন্ট অ্যাডমিশন। ভালো কথা, পেশেন্ট অ্যাডমিশন হলো। পেশেন্ট অ্যাডমিশনের পরে আমি চলে গেলাম সেকেন্ডটাতে, সেইখান থেকে রোল অফ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট স্টার্ট হলো। ড্রাগ অ্যান্ড মেডিকেশন হিস্ট্রি, একটা পেশেন্টের হিস্ট্রি কালেক্ট করা। সিমটমস আমাদের কাজ নয়, ডায়াগনোসিস আমাদের কাজ নয়। ডায়াগনোসিসের পরে ডক্টর প্রেসক্রাইব করলো, তারপরে ফার্মাসিস্টের রোলটা এলো ড্রাগ থেরাপি থেকে। ঠিক আছে, না সরি, ডায়াগনোসিস হবার পরে এখানে ফার্মাসিস্টকে একটুখানি ক্লিনিক্যাল ফার্মাসিস্ট হিসাবে বলছে, এই কারণে ড্রাগ থেরাপিটাকে ডিসাইড করা। ড্রাগ থেরাপি ডিসাইড করার পরে ডক্টর প্রেসক্রাইব করবে, প্রেসক্রিপশনের পরে আবার ফার্মাসিস্টের রোল সেই ড্রাগটাকে পেশেন্টকে ডিসপেন্স করবে। ডিসপেন্স করার পরে পেশেন্ট কমপ্লায়েন্স মানে ওকে বোঝানো, বোঝাবার পরে থেরাপিটিক রেসপন্সেস যা আসবে সেখান থেকে দুটো জিনিস হবে। ওয়ান, ডিজায়ারেবল থেরাপিটিক রেসপন্স আসবে, আর একটা আসবে আনডিজায়ারেবল
থেরাপিউটিক রেসপন্স। ডিজায়ারেবল থেরাপিউটিক রেসপন্স মানে পেশেন্ট ডিসচার্জ হয়ে যাবে, পেশেন্ট ঠিক হয়ে বাড়ি চলে যাবে। আনডিজায়ারেবল রেসপন্স যদি আসে, যেটাকে আমরা এডিআর বলি, এই এডিআরটাতে আবার ক্লিনিক্যাল ফার্মাসিস্টের রোল আছে, সেইটাকে কালেক্ট করা, এডিআরস গুলোকে রিপোর্ট করা, আবার পেশেন্টকে নর্মাল ওই রুটিনেই আবার মানে ঘোরা। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলো, এই পর্যন্ত কোনো প্রবলেম? আর যদি বোর লাগছে তাহলে ক্লাসটা বন্ধ করছি, আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। না স্যার, না স্যার, বোর লাগছে না, ভালোই লাগছে। না স্যার, ঠিকই আছে স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। স্টেট দ্য অবজেক্টিভ অফ হসপিটাল ফার্মাসি। হসপিটাল ফার্মাসির অনেকগুলো পয়েন্টস আছে এখানে, টোটাল 11টা পয়েন্টে হসপিটাল ফার্মাসিস্টকে ডিফাইন করতে বলেছে, আর অবজেক্টিভ অফ হসপিটাল ফার্মাসি কি হতে পারে সেই অবজেক্টিভস গুলো বলেছে। তো অল্প করেই পড়ছি। 1 নম্বরে হচ্ছে টু প্রফেশনালাইজ অ্যান্ড দ্য ফাংশনিং অফ ফার্মাসিউটিক্যাল সার্ভিস ইন হসপিটাল। ঠিক আছে, আজকে একটু পড়ি, তার কারণ হচ্ছে কি এই কোশ্চেন গুলো বারবার রিপিট হবে যখন, সেই সময় দরকার থাকবে না এটাকে বারবার বলার। নাম্বার 2 হচ্ছে টু এনশিওর দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য রাইট মেডিকেশন, রাইট টাইমে আর রাইট ডোজে অ্যান্ড মিনিমাম পসিবল কস্টে। 3 নম্বর লিখছে টু ওথ পড়েছো, জুরিসপ্রুডেন্স। নাম্বার 4 এ বলছে ওয়ার্কিং অ্যাজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে কাজ করা। 5 নম্বরে হচ্ছে strengthen the scientific and professional aspects of practice, মানে লেখাপড়া থাকলে জিনিসগুলো যদি ঠিকঠাক ভাবে কেউ পড়ে থাকে ফার্মাসির এতে, তাহলে সে সায়েন্টিফিক অ্যান্ড প্রফেশনাল অ্যাপ্রোচটা দিতে পারবে, তার সাথে তার একটা টেকনিক্যাল রোল আছে, কনসালটেশন আছে, অ্যান্ড রিসার্চ অ্যাক্টিভিটিতে সে পার্টিসিপেট করতে পারবে। 6 নম্বর হচ্ছে টু ইউটিলাইজ দ্য রিসোর্স অফ হসপিটাল ফার্মাসি ফর দ্য ডেভেলপমেন্ট অফ প্রফেশন। যে নিজের প্রফেশনকে ভালোবাসবে সেই তখনই তো সে উপরে যাবে। আর নিজের প্রফেশনকে ভালোবাসার জন্য নলেজ, রেসপন্সিবিলিটি আর ভেতর থেকে ওই ইনার ফিলিংটা যতক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত হসপিটাল ফার্মাসি আর ফার্মাসি প্রফেশন উপরে যাবে না। 7 নম্বরে টু অ্যাট্রাক্ট দ্য গ্রেটার নাম্বার অফ ফার্মাসিস্ট টু ওয়ার্ক ইন দ্য হসপিটাল। হ্যাঁ, অবশ্যই টু অ্যাট্রাক্ট হবার দুটো রিজন আছে। জেনারেলি কোন একটা জবের জন্য অ্যাট্রাক্ট দুটো কারণেই হয়। একটা কারণ হচ্ছে ফার্স্ট মানি, সেকেন্ড কারণ হচ্ছে জব স্যাটিসফ্যাকশন। আর জব স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে এটা ভাইস ভার্সা। যার জব স্যাটিসফ্যাকশন আছে সেই নিজের প্রফেশনটাকে মানি অটোমেটিক্যালি আসবে, আর এনথুজিয়াজম অটোমেটিক্যালি আসবে। এই জিনিসগুলো এলেই অনেক লোকেদের সামনে তুমি আইডিয়াল হয়ে উঠবে, আর তোমাদেরকে দেখেই নতুন ছেলেরা হসপিটাল ফার্মাসিতে ঢোকার চেষ্টা করবে, আর তারা নিজের স্কোপ খুঁজবে। তারপরে হচ্ছে টু প্রমোট দ্য পেমেন্ট অফ গুড স্যালারিজ টু ফার্মাসিস্ট। গুড স্যালারি ফার্মাসিস্টকে দেওয়ার জন্য যা যা জিনিস ডেভেলপ করার দরকার সেই জিনিসগুলোকে ডেভেলপ করতে হবে। তার ভেতরে উপরেই লিখে দিয়েছে টিচিং রোলে থাকতে হবে, রিসার্চ অ্যাক্টিভিটিতে থাকতে হবে, কনসালটেশনে থাকতে হবে, হসপিটাল ফার্মাসির যা যা কাজ আছে সেই জিনিসগুলোতে দক্ষ থাকতে হবে। তার ভিতরে পিটিসি আছে, ডিআইসি আছে, এইসব রোল গুলোকে বুঝতে হবে, নলেজটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে টু স্টাবলিশ দ্য ড্রাগ ইনফরমেশন সার্ভিস, ডিআইএস, যেটা এর আগের ক্লাসে একদিন পড়ছিলাম। ডিআইএস টাকে তৈরি করতে হবে, সে তোমার হসপিটালে থাকুক আর না থাকুক, তোমাকে ডিফারেন্ট ম্যাগাজিনস পড়তে হবে। ম্যাগাজিন পড়ে রিসেন্ট ট্রেন্ড
আইডেন্টিফাই করতে হবে ডেফিনেটলি সেই ট্রেন্ডটা আর রিসেন্ট ইনফরমেশনটা তোমার প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন অবশ্যই রিসার্চ পেপারস হবে নাকি ইউটিউব ভিডিওস। কোন ডক্টর কি বলছে ওটা আমাদের জন্য ইমমেটেরিয়াল, আমাদের জন্য যেটা মেটেরিয়াল আর যেটা আমাদের ম্যাটার করে সেইটি হচ্ছে একমাত্র ফলে একটা চিন্তা ভাবনা করা যেতে পারে, সেটা নিয়ে কথা বলা যেতে পারে। টু পার্টিসিপেট ইন রিসার্চ প্রজেক্টস ক্যারিড আউট ইন হসপিটাল, ভাই ওই রিসার্চ প্রজেক্ট গুলোতে পার্টিসিপেট করতে হবে, তাহলে নলেজ লেভেলটা বাড়বে, আর যার নলেজ লেভেল বাড়বে সে তার দাম বাড়বে। টু ইমপ্লিমেন্ট ডিসিশন অফ পিটিসি, পিটিসির যা ডিসিশন হবে সেটাকে ইমপ্লিমেন্ট করা, কারণ কি পিটিসি হচ্ছে বেসিক্যালি ফার্মাসিস্টদের কাজ। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 2 তে আছে রাইট সাইন সিমটমস এন্ড ট্রিটমেন্ট অফ ওপিয়াম পয়জনিং। The symptom appears in 3 different stages. Stage number 1, excitement, pleasurable mental excitement with increase in heart rate. Number 2 তে headache আসবে, giddiness আসবে, fatigue আসবে, চোখের পিপলটা কন্ট্রাক্ট হবে, এক জায়গায় স্থির হয়ে যাবে। নাম্বার 3 তে হচ্ছে ডিপ পেন, কোনো রেসপন্স আসবে না, খুব বেশি কেউ যদি খেয়ে নেয় আলটিমেটলি ওই রাস্তার ধারে পড়ে থাকে না, ওই রকম অবস্থা হয়ে যাবে, সেটাকে বলা হয় স্টেজ অফ কোমা, আর অনেক সময় ওই স্টেজ অফ কোমাতেই মারা যায়। তো এই ধরনের পেশেন্ট যখন হসপিটালে ভর্তি হবে, যদি ডক্টর না থাকে আর ইমিডিয়েটলি ফার্স্ট এড ট্রিটমেন্ট যদি করাতেই হয়, তার কিছু রুলস আছে আর ট্রিটমেন্ট প্রসেসটা আছে পয়জনিং এর। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে KMNO4, এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1:1000 রেশিওতে KMNO4 কে জলের সাথে ডিজলভ করতে খাইয়ে দিতে হবে, সেই মরফিনকে গিয়ে অক্সিডাইজ করে দেবে, অক্সিডাইজ করে দিলে সেই মরফিন আর পেটের ভিতরে অ্যাবজর্ব হবে না। নাম্বার 2 হচ্ছে এন্ডোট্রেকিয়াল টিউব ভরতে হবে, যেন ওর রেসপিরেশনটা প্রপার থাকে। অনেক সময় হাই ডোজ অফ মরফিনের জন্য প্যারালিসিস হয়ে যায় তোমার লাংস এর মাসলস গুলো, আর পেশেন্ট মারা যায়। তার সাথে তার অ্যান্টাগনিস্ট যেটা আছে ন্যালরফিন কে দিতে হবে আইভি থ্রু দিয়ে, আর এ হয়ে যাবে। পেটের ভিতরে আনঅবজার্ভড অবস্থাতে যেটা আছে সেটাকে যদি পাস করিয়ে দেওয়া যায় পারগেটিভ দিয়ে, অনেক ভালো কথা, আর সিমটোম্যাটিক রিলিফের জন্য গ্লুকোজ দিতে হবে। আচ্ছা, এখানে তারপরে কোশ্চেন হচ্ছে ক্রেপ ব্যান্ডেজটা কি, ক্রেপ ব্যান্ডেজ কেন ইউজ করা হয়? ওই পা ভেঙে গেলে ইলাস্টিক ব্যান্ডেজ, সেটাকে টেনে বেঁধে দেওয়া হয়। প্লাস্টার অফ প্যারিস, সেটা হাত পা ভেঙে গেলে সেটাকে ধরে রাখার জন্য। জিঙ্ক পেস্ট ব্যান্ডেজ, এটাও ফ্র্যাকচার হয়ে যাবার সময় সেটাকে বেঁধে রাখে। ঠিক আছে, এটা কালকেই আমরা পড়ছিলাম, কাল মানে লাস্ট ক্লাসে। কি মেথডস আছে সেই মেথডস দিয়ে, আচ্ছা, গিভ দ্য মেথডস অফ এস্টিমেটিং ডিমান্ড অফ প্রোডাক্ট ইন হসপিটাল। কিভাবে আমি এস্টিমেট করব ডিমান্ড অফ প্রোডাক্ট? ডিমান্ড অফ প্রোডাক্ট মানে হচ্ছে যে কোনো ধরনের একটা ড্রাগ, তার ডিমান্ড কত আসবে আজকে থেকে 3 মাস পরে, সেটাকে আমার প্রেডিকশন কিভাবে হবে। নাম্বার 1 হচ্ছে জাজমেন্টাল, নাম্বার 2 হচ্ছে এক্সটেনশন অফ পাস্ট হিস্ট্রি, নাম্বার 3 হচ্ছে ক্যাজুয়াল মেথড। ঠিক আছে, এটা এর আগের ক্লাসে আমরা দেখছিলাম, আর যাচ্ছি না এর মধ্যে। 2 নম্বর হচ্ছে enumerate the reasons for patient non-compliance. Non-compliance মানে একটা পেশেন্ট কেন কষ্ট পাচ্ছে ওষুধ খেতে গিয়ে, তার পিছনে অনেকগুলো রিজন আছে। নাম্বার 1 হচ্ছে inappropriate packaging, খুব বিচ্ছিরি ধরনের প্যাকেজিং হলো। সে ট্যাবলেটটা অনেক সময় দেখবি কি ট্যাবলেটটা খুব ছোট হয়, ওটা বার করতে গিয়ে হাত থেকে ফসকে পড়ে যায়। তো এল্ডারলি পেশেন্টদের জন্য এই ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্যাকিং হচ্ছে খুব বিরক্তিকর। তারপরে হচ্ছে পুয়ার লেবেলিং, খুব ছোট ছোট করে নামটা লিখে দিল, কিছুতেই আর দেখা গেল না, বোঝা গেল না কি ওষুধ, কবে এক্সপায়ারি, আর ঠিক ডিসপেন্সিং সেকশন থেকে ফার্মাসিস্টও খুব বিচ্ছিরি ভাবে লিখে দিয়েছে কি কটার সময় খেতে হবে, কটার সময় খেতে হবে না। মাল্টিপল ড্রাগ থেরাপি, একটা পেশেন্ট যদি অনেক ধরনের ওষুধ খেয়ে যাচ্ছে, সকাল 8টার সময় 8:30টার সময় একটা। তারপরে হচ্ছে asymptomatic nature of patient. In case of asymptomatic patient, it is difficult to convenience a patient by explaining the value of drug therapy resulting in non-compliance. অনেক সময় পেশেন্ট নিজেই মানে সত্যি কথা বলতে আমি 4 নম্বর পয়েন্টটা না বুঝিনি কি বলতে চাইছে, এটা তোরা যদি বুঝতে পারিস অবশ্যই লিখবি। আচ্ছা, মেজারমেন্ট অফ মেডিকেশন, many times there is a confusion to the patient in measuring. ওই লিকুইড ওষুধ যখন খাচ্ছে একটা করে ক্যাপ
দেওয়া হয় মাথায়, বলা হয় তোরা গ্রিন কালারের জেডেক্স কাপ সিরাপ, প্রচন্ড গাঢ়, নিল খেলো, কিন্তু চারিদিন কে আছে, সেই হিসাবে দেখা গেল এনএমএল হয়ে যায় আর তখন ওভারডোজ হয়ে যায়, এই ধরনের অসুবিধাগুলো চলে। কস্ট অফ মেডিকেশন হচ্ছে অনেক সময় পেশেন্টের সামনে কস্ট এতটাই হাই করে দেয় কি লোকেরা কিনতে পারে না। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মেডিসিন, কটার সময় নিতে হবে, কখন খেতে হবে, সেই ফ্রিকোয়েন্সি অফ মেডিসিনের একটা ঝামেলা থাকে। ডিউরেশন অফ থেরাপি, লম্বা ডিউরেশন যদি চলছে তাহলে পেশেন্ট অনেক সময় ভুলেও যায় ওষুধ খাওয়ার কথা। ইলনেস, আর যদি শরীর যদি খুব বেশি খারাপ থাকে, মেন্টাল ইলনেস যদি থাকে তাহলে অসুবিধা হয়। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে ক্লাসিফাই হসপিটাল অ্যাকর্ডিং টু দ্য ক্লিনিক্যাল প্যারামিটার্স উইথ এক্সাম্পল। ভালো কথা। অন দ্য বেসিস অফ মেজর ডিজিজ, এই মেজর ডিজিজের রেসপেক্টে হসপিটালটাকে এ করেছে, ঠিক আছে। সাইকিয়াট্রিক আর মেন্টাল হসপিটাল, টিবি হসপিটাল, লেপ্রসি, ক্যান্সার, গাইনি হসপিটাল হতে পারে, অনেক কিছু হতে পারে। On the basis of anatomical specialization, ear, nose, throat, তারপরে অর্থোপেডিক, আই, কিডনি। on the basis of clinical group হিসাবে বলছে। তো এখানে পিডিয়াট্রিক হসপিটাল, মেটারনিটি হসপিটাল এরকম হবে। আচ্ছা, তারপরে হচ্ছে মেডিকেল সিস্টেম হিসাবে, মেডিসিনের সিস্টেম হিসাবে অ্যালোপ্যাথি হতে পারে, আয়ুর্বেদ হতে পারে, ইউনানি, হোমিওপ্যাথি, নেচার কিওর, ওয়েলনেস সেন্টার আর ফিজিওথেরাপি, এরকম ভাবে হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বর কোশ্চেন, গিভ দ্য মিনিং অফ ফলোইং টার্মস। ফলোইং টার্মস এর মিনিং বলেছে, এমেটিক্স ভাই বমি হয়। তারপরে হচ্ছে কোলাগগ হচ্ছে এটা an agent that enhances the flow of bile into the intestine, an agent that produces evacuation of gallbladder। আচ্ছা, বাপরে, নিশ্চয়ই আছে কিছু একটা। তারপরে হচ্ছে গাউট হচ্ছে আর্থ্রাইটিস, ইনফ্লামেশন করে। হাইপক্সিয়া, অক্সিজেন লেভেল শরীরে কমে যাচ্ছে, যেটা করোনাতে মারাত্মক ভাবে হচ্ছে হাইপক্সিয়া, সেইটা। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং বায়ো অ্যাভেলেবিলিটি, কি ফ্যাক্টরস আছে বায়ো অ্যাভেলেবিলিটি কে যে গোলমাল করে, যেরকম হচ্ছে তোমার আয়োনাইজড অ্যান্ড আনআয়োনাইজড ড্রাগ, নন আয়োনাইজড ড্রাগ, ঠিক আছে। তো নন আয়োনাইজড ড্রাগ, লিপিড সলিবল ড্রাগ গুলো বেশি ইজিলি আমাদের শরীরে অ্যাবজর্ব হয় কম্পেয়ার টু অ্যাসিডিক অর বেসিক ড্রাগ অর আয়োনাইজড ড্রাগ অ্যান্ড ওয়াটার সলিবল ড্রাগ। তার কারণ হচ্ছে কি, আমাদের যে ইন্টেস্টাইনের যে সেল গুলো আছে সবগুলোই হচ্ছে লিপিড লেয়ারিং থাকে। ওই লিপিড লেয়ারিং মানে তেলে তেল মিক্স হয়, তেলে জল মিক্স হয় না। সিম্পল ফান্ডাটা হচ্ছে এইটা, ঠিক আছে। যদি ওয়াটার সলিবল ড্রাগ হয় তাহলে সে তেলে ডিজলভ হতে পারছে না, তেলে ডিজলভ না হবার জন্য সে কিছুতেই ইন্টেস্টাইন থেকে ওর ভেতরে যেতে পারছে না। হয়তো অল্প অ্যামাউন্টে যাবে কিন্তু ডিজায়ার্ড অ্যামাউন্টে যাবে না। এটা গেল 1 নম্বর, ঠিক আছে। যদি সেখানে অয়েল সলিবল ড্রাগ হয় আর লিপিড সলিবল ড্রাগ যেটাকে আমরা বলি, লিপিড সলিবল ড্রাগ হলে সেই ইজিলি পাস করে চলে যাচ্ছে, ঠিক আছে। আয়োনাইজড ড্রাগ আবার যেতে পারে না, আনআয়োনাইজড ড্রাগ গুলো আবার যায়। তো পিকেএ আর পার্টিশন কোএফিশিয়েন্টে এই কথাটাই লেখা আছে। তারপরেটা হচ্ছে পার্টিকেল সাইজ যত ছোট হবে সারফেস এরিয়া অত বেশি হবে, যত বেশি সারফেস এরিয়া চান্সেস অফ অ্যাবজর্পশন অতই বেশি। ডোজেস ফর্মে আমরা জানি কি সলিউশন আগে শরীরের ভেতরে অ্যাবজর্ব হয়, তারপরে সাসপেনশন হয়, তারপরে পাউডার হয়, তারপরে ক্যাপসুলস হয়, সবার লাস্টে। তার কারণ হচ্ছে ট্যাবলেট যাবে, ভাঙবে, সে অ্যাবজর্ব হওয়া স্টার্ট হবে। ম্যানুফ্যাকচারিং ভেরিয়েশন ইন ফর্মুলেশন, বাপরে এটা জানি না, এটা তোরা পড়ে নিবি। ওই ফার্স্ট পাস এফেক্ট, জিআই ডিস্টারবেন্স এগুলোই আছে। ডিজিজ স্টেট,
ফুড ইন্টারাকশন। আচ্ছা, তারপরে হচ্ছে ড্রাগ ফুড ইন্টারাকশন। ঠিক আছে, ড্রাগ ফুড ইন্টারাকশন, দ্য অ্যাবজর্পশন অফ ড্রাগ, ইট মে বি অ্যাট্রিবিউটেড টু dilution of drug, absorption and complications, complexation of drug, the alteration of gastric emptying. Describe the role of PTC. PTC টা আমরা রিসেন্টলি পড়েছি, ঠিক আছে, কি ওর রোল ছিল পিটিসির। তারপরে হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস, তার প্যাথোফিজিওলজি লিখতে বলেছে রুমেটয়েড আর্থ্রাইটিস এর। হ্যাঁ, পৌঁছায়নি তো, আমাদের আরো একদিন লাগবে। স্যার নেচার কিওর হসপিটালটা কিরকম টাইপসের হসপিটাল? নেচার কেয়ার হসপিটাল হচ্ছে অনেকটা যেখানে এক্সারসাইজ করাবে, ন্যাচুরাল জিনিস দিয়ে তোমার ট্রিটমেন্ট গুলোকে সারাবার চেষ্টা করবে, যেরকম হচ্ছে রামদেব বাবার যোগা সেন্টার পতঞ্জলির। আর এই নেচার কিওর হসপিটাল ভর্তি আছে সাউথে, কেরালাতে যেগুলো তোমার ওয়েলনেস সেন্টার আছে, সেই ওয়েলনেস সেন্টার গুলো। আবার ওয়েলনেস সেন্টারের নামে অনেক ভুলভাল কোম্পানিও আছে যারা নিজের ফুড সাপ্লিমেন্ট নাম দিয়ে বিক্রি করার চেষ্টা করে, তারা নিজেরাই ডাক্তার হয়ে গেছে, তারা বারবার এই ভুলভাল প্রোডাক্ট গুলোকে প্রেসক্রাইব করার চেষ্টা করে। যেরকম হচ্ছে অনেক কোম্পানি আছে, দু ধরনের কোম্পানি আছে বেসিক্যালি, একটা হচ্ছে ওটিসি কোম্পানি, ওভার দ্য কাউন্টার সেল করে। তিন ধরনের কোম্পানি আছে, ওভার দ্য কাউন্টার সেল আছে, আর একটা হচ্ছে তোমার ডক্টরস প্রেসক্রিপশনের, ঠিক আছে, আর একটা কোম্পানি হচ্ছে, সেটা হচ্ছে লোকেদেরকে মোটিভেট করে কেনাবার চেষ্টা, আর ওদেরকে বোঝানো কি কোনটা বেশি ইম্পর্টেন্ট শরীরের জন্য। ঠিক আছে, এবার ওটিসি গুলো ডিপেন্ড করে ডক্টর প্রেসক্রিপশনের উপরে, আর আমিও খুব একটা ভরসা করি ওই ডক্টর প্রেসক্রিপশনের উপরে। তার কারণ হচ্ছে, সেটা তোমাদের ভরসা চেঞ্জ হতেই পারে আমার থেকে, আমার নিজের কথাটা আমি বলছি। কি বলে, ডক্টর একটা 5 বছর পড়াশোনা করে এমবিবিএস হয়েছে, তারপরে ইন্টার্নশিপ করেছে, তারপরে প্র্যাকটিস করেছে, ক্লিনিক্যাল আই তৈরি হয়েছে, সব সময় ওর প্রফেশনের ভেতরে হচ্ছে সেই জাজ করা কি কোন পেশেন্টটা কিরকম ভাবে ঠিক হচ্ছে। তো ওর নলেজ অ্যাবাউট হিউম্যান বডি, ওর রিকোয়ারমেন্টস অনেক বেশি। ডক্টর যেটা ফুড সাপ্লিমেন্ট খেতে বলছে, কিংবা যেই ধরনের মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস খেতে বলছে, সেগুলো হচ্ছে আমার কাছে বেশি গ্রহণযোগ্য কম্পেয়ার টু কিছু এরকম কোম্পানি আছে যারা ওয়েলনেস সেন্টার চালায়, তার সাথে তারা র্যান্ডামলি এই ফুড সাপ্লিমেন্ট গুলো প্রেসক্রাইব করাও স্টার্ট করে দেয় পেশেন্টদেরকে। তারা কিন্তু ডক্টরস নয় বেসিক্যালি, তারা হচ্ছে আমাদের মতনই কিছু লোক, আর ইনফ্যাক্ট ইভেন ফার্মাসিস্টও নয়, এমনি ইন জেনারেল লেম্যানই হতে পারে। কিছু কোম্পানিজ আছে, যেরকম হচ্ছে হার্বালাইফ বলে একটা কোম্পানি আছে, ঠিক আছে, অ্যামওয়ের কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলো হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, এরা কিন্তু আমাদের ড্রাগ নয়, আর এগুলো ডেইলি রিকোয়ারমেন্টেও থেকেও অনেক কম। যদি কোনো একটা লোক ডেফিসিয়েন্সি ডিজিজে ভুগছে, তাহলে কিন্তু ওগুলো খেলে কাজ চলবে না, কারণ কি ডেফিসিয়েন্সি ডিজিজে ডক্টর যেটা প্রেসক্রাইব করছে যে ড্রাগটা, তার ভিতরে যত অ্যামাউন্ট থাকার কথা সেটা। তো এই ওয়েলনেস সেন্টার গুলো জেনারেলি এই ধরনের প্রোডাক্ট গুলোকে প্রেসক্রাইব করে পেশেন্টদের কাছ থেকে ট্রিটমেন্ট গুলো, মানে এক্সারসাইজ করায়, এইগুলোকে খাওয়ায়, একটা ডিউরেশন অফ টাইম, মানে ফর 1 মান্থ, ফর 45 ডেজ রেখে সেই কাজগুলোকে করিয়ে টাকা নেয়। এটাই হচ্ছে ওয়েলনেস সেন্টার। স্যার এখন আমার মনে হয় ওটিবা ওই কি বায়োটিন পাউডার এইসব দেয়। যেই জায়গাতে যত বেশি আনএমপ্লয়মেন্ট থাকে, সেই জায়গাতে এই ধরনের কোম্পানি গুলো বেশি কাজ করে। এমপ্লয়মেন্ট যদি ভালো থাকে, তাহলে লোকেরা নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকে, আর এইসব জিনিসের মধ্যে একটু কমই যায়। আমি জানি না, আমি পার্সোনালি পছন্দ করি না বলে আমার কোনো কিছু বলা উচিত নয় এখানে, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কিন্তু আমি নিজে মনে করি এমপ্লয়মেন্ট কম আছে বলে লোকেরা ইনভলভমেন্ট এটাতে বেশি আছে। বলে না, নাই কাজ তো খই ভাজ, অনেকটা জিনিসটা ওই রকম পারা। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এর পরের ক্লাসে বাকিটা করি।
ঠিক আছে, এই পিটিসি 3 নম্বর থেকে স্টার্ট করবো, রুমেটয়েড আর্থ্রাইটিস থেকে স্টার্ট করব। ঠিক আছে, আর কোনো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো, আদারওয়াইজ